বেশ কয়েক মাস আগের ঘটনা। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। মোহাম্মদ ইউনূস এসে জোর করে সেখানে ক্ষমতা দখল করে বসে পড়েছেন। তখন হঠাৎ করেই বাংলাদেশের মৌলবাদী শক্তি যারা, তারা হঠাৎ করে জাগ্রত হয়ে পড়েছিলেন এবং পুরনো সৈনিক, প্রাক্তন সৈনিক সেজে হেঁপো রোগীর দল রোজ হুঙ্কার ছাড়ছিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, অবিভক্ত বাংলা, বিহার, ওড়িশা তাদের চাই, সেভেন সিস্টার্স বাংলা, ঝাড়খণ্ড, বিহারের একটা বড় অংশ দখল করে নিয়ে অখণ্ড বাংলাদেশ, বাংলাস্তান নতুন একটা ইসলামিক কান্ট্রি হবে, সেখানে নতুন ইসলামিক পতাকা হবে। এরকম অনেক ঘটনা, অনেক অনেক দাবি দাওয়া আমরা শুনেছি। তারপর যত দিন গেছে, ইউনুস চাচার হাওয়া যেরকম শুকিয়েছে, এই মৌলবাদী শক্তিও ধীরে ধীরে হাপিস হয়ে গেছে। বুঝে গেছে যে ভারতের কাছ থেকে আনুকূল্য না পেলে, ভারতের দয়ার দান না পেলে, ভারত থেকে সামগ্রী না গেলে বাংলাদেশ ধনে প্রাণে মরবে। এবং ইউনিসের এইসব লাফালাফির জন্য বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, তাদের শিল্প ব্যবস্থা ভেঙে পড়েছে। অবস্থা এতখানি করুণ, এতখানি সঙ্গীন হয়ে গেছে যে সেখানে আবার সেনা উত্থান হতে পারে, সেখানে ইউনুস চাচার গদি যেতে পারে, সে কোন দেশে লুকোবে, এই সব আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিককালে চীন সফরে গিয়েছিলেন এই ইউনুস চাচা, আর সেখানে গিয়ে আবারও হাড় হিম করা হুমকি দিয়েছেন। বলেছেন ভারতবর্ষের সেভেন সিস্টার্স সেইটা নাকি দখল করার পরিকল্পনা চলছে এবং এই জন্য চীনা সরকারকে টোপও দিয়ে রেখেছেন। কি বলেছেন তিনি আগে শুনে নিন, তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায়। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. শুনলেন বন্ধুরা, অর্থাৎ পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনুস বলছে যে যে ভারতের সেভেন সিস্টার্স যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সরাসরি সমুদ্র ভাগের কোনো যোগাযোগ নেই, সমুদ্রপথের কোনো যোগাযোগ নেই, চারিদিক দিকেই এরা স্থলপথে বেষ্টিত রয়েছে। সুতরাং এদের যদি সমুদ্রের অ্যাক্সেস চায়, একমাত্র বাংলাদেশ হচ্ছে অপশন। বাংলাদেশের থ্রু দিয়ে এরা সমুদ্রে অ্যাক্সেস করতে পারে। তাই বাংলাদেশের তো এখন নিজেদের কোনো রকম কোনো অবস্থান নেই। এই জায়গায় চীন যদি সাহায্য করে তাহলে বাংলাদেশকে তারা এক্সটেন্ড করবে, এক্সটেনশন নেবে, আর এই সেভেন সিস্টার্স তারা দখল করে নেবে। চীন যদি এই সেভেন সিস্টার্স বাংলাদেশের হয়ে দখল করে দেয়, বাংলাদেশ যদি এই ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে নিয়ে নিতে পারে, তাহলে চীন থেকে এই পুরো যে নতুন বাংলাদেশটা হবে সেভেন সিস্টার সমেত, সেইটা চীনের হাতে ইউনুস তুলে দিতে পারে এবং সেইখান দিয়ে তারা সরাসরি সামুদ্রিক বন্দর ব্যবহার করতে পারবে। সেই নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। আসলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে পারা, মানে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধে বাংলাদেশ পারবে না। বাংলাদেশকে যদি ভারতবর্ষ সাহায্য না করে খেতে পাবে না, এটা খুব ভালো করে জানে। সেই জন্য চীনকে গিয়ে তিনি ললিপপটা দিয়ে এসছেন যে চীন, তোমরা ভারতের সঙ্গে যুদ্ধ করো, এই 7টা রাজ্য ভারতবর্ষ থেকে আলাদা করে দাও, বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দাও, তারপরে এই পুরো ল্যান্ডটা তোমাদের হয়ে যাবে, তোমরা যা খুশি তাই করো এবং আমি বাংলাদেশ প্রধান হিসেবে থেকে যাব, চীনের অনুগ্রহ পাবো, আমার কোনো রকম কেউ কিচ্ছু টিকিটিও ছুঁতে পাবে না। আর সেই জন্যই এটা নিয়ে এত বিতর্ক শুরু হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ইউনিসের হঠাৎ করে এত ক্ষমতা হলো কি করে? এই যে ম্যাপটা যদি আপনারা ভালো করে দেখেন, বাংলাদেশ আছে, বাংলাদেশের নিচে ওই নীল রঙের যেটা দেখা যাচ্ছে সেটা সমুদ্র অঞ্চল, আর ভারতবর্ষের সেভেন সিস্টার যেটা বলা হয়, উত্তর পূর্বের যে রাজ্যগুলো বলা হয়, অর্থাৎ যদি একদম ম্যাপের নিচে থেকে দেখেন, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ওদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, এই 7টি রাজ্যকে বলা হয় 7 বোনের রাজ্য বা সেভেন সিস্টার স্টেট। এই অংশটাকেই বলা হচ্ছে ভারতবর্ষের অংশ, যেটা চীন, তার উপরেই রয়েছে চীন। সেই চীনকে বলা হচ্ছে তুমি এটা দখল করে নাও, করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দাও, যুক্ত করে দিয়ে এই যে অঞ্চলটা তুমি পেয়ে যাবে এখন, পুরোটাই তোমার মুক্তাঞ্চল হয়ে যাবে এবং তুমি এটা দিয়ে বন্দরটাকে খুব ইজিলি ব্যবহার করতে পারবে। অবশ্যই লোভনীয় অফার চীনের জন্য, কিন্তু চীন কি সত্যিই যুদ্ধ করবে ভারতের সঙ্গে? আর যুদ্ধ করে এই 7টা রাজ্য কি তারা আলাদা করে বাংলাদেশের হাতে তুলে দেবে? এখন প্রশ্ন হচ্ছে, চীনকেই যদি যুদ্ধ করে এই রাজ্যগুলো দখল করতে হয়, ভারত থেকে বিচ্ছিন্ন করতে হয়, সেটা বাংলাদেশের হাতে কেন তুলে দেবে? চীন তো নিজের হাতেই রাখবে। বাংলাদেশ তো এমনি, যদি সেটাই হয়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে এই 7টা রাজ্য চীন দখল করে নিয়েছে, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে, ভারতবর্ষ বসে বসে আঙুল চুষেছে, তাহলে চীন তো এই অ্যাক্সেসটা পুরোটাই পেরে গেছে। তারপর বাংলাদেশকে দখল করতে তাদের 2 সেকেন্ড লাগবে।
বাংলাদেশ কোনো রকম কিছু সেখানে আটকাতে পারবে? তাহলে ইউনূস চাচার মাথায় হঠাৎ এই বুদ্ধিটা এলো কেন? সেই বুদ্ধি কেন এলো সেটা ইউনূস চাচাই ভালো করে বলতে পারবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ইউনূস চাচা এই কথাটা বলার জায়গায় গেল কি করে? আসলে বারবারই যে প্রশ্নটা উঠছে বা আপনারা অনেক সময় তুলেছেন যে নরেন্দ্র মোদী বোধহয় বড় বেশি নরম মনোভাব নিয়ে ফেলেছেন এই বাংলাদেশ সম্বন্ধে। বাংলাদেশ যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, বাংলাদেশ প্রথম থেকে যেভাবে ভারত ভাগের কথা বলছে, যেভাবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা নিয়ে নেবার দাবি জানাচ্ছে, সেই জায়গা থেকে এই বাংলাদেশকে আরো কড়া অ্যাকশন নেওয়ার দরকার ছিল। কড়া অ্যাকশন ইন দ্য সেন্স, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ফুদ্ধ করার দরকার নেই। ওই চাল, পেঁয়াজ, আলু, ডিম, তেল এইগুলো পাঠানো বন্ধ করলেই বাংলাদেশের হাওয়া এমনিই শুকিয়ে যেত। সেই কাজটা না করে বাংলাদেশকে সমানে সেটা সাপ্লাই করে গেছে মোদি। আর সেই কারণেই আজকে বাংলাদেশ আতান্তরে পড়ে গেছে ইউনূস এবং নিজের দেশটা সহ তুলে দিতে চায়, কিন্তু ভারতবর্ষে তার আগে চরম ক্ষতিটা করে দিতে চায়। এত ভারত বিরোধী ইউনূস, কিন্তু তা সত্ত্বেও নরেন্দ্র মোদী কেন চুপ করে বসে আছেন? কেন কড়া সবকটা শেখাচ্ছেন না? সেই প্রশ্নটাই কিন্তু বারবার বারবার করে উঠে আসছে। এবং এখানেই অনেকেই প্রশ্ন তুলছেন নরেন্দ্র মোদীর এই নরম সরম নীতি নিয়ে। এটা যদি যোগী আদিত্যনাথের মতো কেউ হতেন, তাহলে তিনি নাকি এখানে বাংলাদেশকে তার আসল অওকাতটা বুঝিয়ে দিতেন। এবং সত্যি যেভাবে বাংলাদেশ বারবরন্ত হয়েছে, সেইটা বোঝানোর বোধহয় সময় এসে গেছে। না হলে চীনে বসে যার নিজের গদিটা টলমল হয়ে গেছে, সেনাবাহিনী যে কোনো মুহূর্তে তাকে ভাগিয়ে দিতে পারে দেশ থেকে, তাকে গ্রেপ্তার করে জেলে ফেলে রেখে দিতে পারে, সেনাবাহিনীর সঙ্গে একটা চূড়ান্ত টাসেলের জায়গায় চলে গেছে। দেশের মানুষ ক্ষেপে বসে আছে, কেননা তারা খেতে পাচ্ছে না। এই ইউনূসের জন্য তাদের হাঁড়ির হাল হয়ে গেছে। আজকে বাংলাদেশের যেটা প্রধান ধর্ম, সেই মুসলিম ধর্মের একটা পবিত্র উৎসবের দিন আছে, সেখানে তাদের যে প্রার্থনা করার কথা, সেই প্রার্থনা বহু বাড়িতে হচ্ছে না। সেখানে কান্নার রোল উঠছে, সেখানে খাবার জন্য দুবেলা দুমুঠো অন্ন নেই। কিন্তু তা সত্ত্বেও যে বদমাইশি এবং ভারতবর্ষের ক্ষতি করার পরিকল্পনা, সেইটা করে যাচ্ছে। ভাবুন তো কতখানি ঔকাত, কতখানি দুঃসাহস, যে বলছে এইগুলোর সমুদ্র অ্যাক্সেস নেই, সেই জন্য এগুলো দখল করে বাংলাদেশকে দিয়ে দাও। এই রাজ্যগুলো কি তোমাকে বলতে গেছে ইউনূস চাচা যে এগুলো আমাদের সমুদ্র বন্দর অ্যাক্সেস নেই, তুমি আমাদের নিয়ে নাও? এবং পুরোপুরি চীনকে গিয়ে অফারটা দিচ্ছে যে তোমরা যদি এটা করে নিতে পারো, বাংলাদেশকে এক্সটেন্ড করে দিতে পারো, তোমরা কিন্তু এই পথটা পুরোটা পেয়ে যাবে। এখন এইটা শোনার পর নিশ্চিতভাবে ভারতবর্ষের মতো ব্যবস্থা করবে। কেননা আমরা এর আগে দেখেছি নরেন্দ্র মোদীর একটা নীতি আছে যে তিনি ধৈর্য ধরে সবটা সহ্য করেন, কিন্তু একটা সময় যখন ধৈর্যের বাঁধটা ভেঙে যায়, তিনি কিন্তু কড়া সবকটা শিখিয়ে দেন। এবং তার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহজি, তিনিও কিন্তু যখন যেটা ডোজটা দেওয়ার কথা বলে দেন, যখন কাশ্মীরের ৩৭০ ধারা তোলা হচ্ছে, তখন তাকে অনেক কথা শুনতে হয়েছিল। এবং সেখানে ওই পাক অকুপাইড কাশ্মীর যেটা পিওকে আছে, সেটা নিয়েও প্রশ্ন শুনতে হয়েছিল। সেখানে অমিত শাহজি ভরা লোকসভায় বলেছিলেন যে এই পিওকে তো ছেড়ে দিন, অক্ষয় চীন অবধি ভারতবর্ষে নিয়ে আসবো। মানে ভারতবর্ষের যে অংশটা প্রথমে কাশ্মীর দখল করেছিল, পরে চীনের হাতে তুলে দিয়েছিল, সেটাকেই অক্ষয় চীন বলা হয়। ওই মাথার দিকে টিকির মতো যে অংশটা আছে, সেটাকেও ভারতবর্ষে ফিরিয়ে আনবো, এই কথা তিনি বলেছিলেন। এবং কাশ্মীরের যে অবস্থা ছিল, সেই জায়গাটাকে তিনি ঠান্ডা করে দিয়েছিলেন। কিন্তু এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, যে কাশ্মীর ঠান্ডা হলেও এই দিকে কিন্তু সেই স্টেপটা দেখা যাচ্ছে না। তাহলে এইখান নিয়ে কি কোনো রকম কোনো দুর্বলতা আছে? এবং এর একটা বড় কারণ কি পশ্চিমবঙ্গের রাজনীতি, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। দেখুন, আমরা লোকসভায় বারবার দেখছি যখন অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠছে বা বিজেপিকে, কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, তখন কেন্দ্রীয় মন্ত্রী যারা আছে তারা যে জবাবটা দিচ্ছেন বা যেভাবে আক্রমণ করছেন, বারবার কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন যে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার, তারা কেন্দ্র সরকারকে সাহায্য করছে না, যে কারণে বহু জায়গায় কাঁটাতারের বেড়াটা দেওয়া যাচ্ছে না। আর যে কারণে রোহিঙ্গা বলুন, অবৈধ বাংলাদেশি বলুন, তারা অনুপ্রবেশ ঘটিয়ে দিচ্ছে। এইটা একটা চূড়ান্ত সমস্যার জায়গা রয়েছে। কিন্তু সেই চূড়ান্ত সমস্যাটার একটাই সমাধান হতে পারে, কেন্দ্রে যে সরকারটা আছে, সেই সরকারটা যদি পশ্চিমবঙ্গেও প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বাংলায়ও যদি ওই ডাবল ইঞ্জিন সরকার হয়। কিন্তু এখনো অবধি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা নিয়ে যা মনোভাব দেখাচ্ছেন, সেই জায়গা থেকে কেউই আশাবাদী নয় যে বাংলায় 2026-এর নির্বাচনে বিজেপি সামান্যতমও কিছু করতে পারবেন। আর সেটা যদি করতে না পারেন, পরবর্তী 5 বছর ইউনূস এবং তার দলবলের এই ধরনের চ্যাংড়ামি কিন্তু আরও বৃদ্ধি পাবে, যেখানে
পরিষ্কারভাবেই বিদেশের মাটিতে বসে ভারতবর্ষকে হুঙ্কার দিতে পারবে যে ভারতবর্ষের 7টা রাজ্যকে ছিনিয়ে নাও এবং বাংলাদেশের অন্তর্গত করে দাও, বাংলাদেশের এক্সটেনশন করিয়ে দাও, তারপর সেইটাকে তোমরা ব্যবহার করো। আর সেইটা শোনার পরও নরেন্দ্র মোদী সরকার এই বাংলাদেশ আতান্তরে পড়েছে বলে তাদেরকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, তেল সমস্ত কিছু সাপ্লাই করে যাবে। কি বলবেন ইউনিসের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য চীনের মাটিতে বসে? এটা কি চীনের অঙ্গুলি হেলনে করছে, নাকি ইউনিস বুঝে গেছে তার দিন শেষ, আর তাই শেষ মরণ কামড় হিসেবে চীনকে টোপ দিয়ে এইভাবে বাঁচার চেষ্টা করছে এবং এর কড়া জবাব ভারতের যে ভাষায় দেওয়ার সেটাই দেবেন, নাকি যে দাবিটা সাধারণ মানুষ করছে সেটাই সত্যি? নরেন্দ্র মোদী এত কঠিন পদক্ষেপ নেওয়ার মতো জায়গায় নেই। এখানে কড়া মনোভাবের অন্য কোনো প্রধানমন্ত্রীর দরকার আছে। কোন জায়গাটা সত্যি? কি মনে হচ্ছে আপনাদের? উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।